নিন্দা প্রস্তাব পাস করানো হোক, ওই নিন্দা প্রস্তাবের কপিটা নিয়ে 3 নম্বর পয়েন্ট যেটা বলেছিলাম, পশ্চিম বাংলা সরকার সুপ্রিম কোর্টে মামলা করুক, যে মামলা করবে সেই মামলাতে নিন্দা প্রস্তাবের কপিটা ট্যাগ করে মামলা করুক। দেখতেন আজকের এই দুর্দিন দেখতে হতো না। কিন্তু তার পরিবর্তে উনি গিয়ে কালো একটা গায়ে জড়িয়ে একটু লাপালাপি করলেন। ব্যাপারটা হচ্ছে অ্যাডভোকেসি যে সে করতে পারে না, যে সে কিন্তু লয়ার হতে পারে, মানে আপনার কি বলে ল নিয়ে পড়তে পারে, তাই তো নাকি বলছেন? ভুল বলছি নাকি? আর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে গেলে আপনার এখানকার আমাদের উকিল সাহেব আছেন, ইনি সুপ্রিম কোর্টে সরাসরি প্র্যাকটিস করতে পারবে না। অল ইন্ডিয়া লেভেলের এক্সাম দিতে হয়, পাস করতে হয়, তারপরে এনরোল হয়, তাতে আইডি কার্ড পাবে, তারপরে কিন্তু মিডিয়া এমন ভাবে দেখিয়ে দিল যে কপিল সিব্বল, অভিষেক মানু সিংভির ওপরেও যদি কোনো অ্যাডভোকেট থেকে থাকে সেটা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি। আপনারা গ্যাস খেয়ে গেলেন। ঠিক কেমন দেখিয়েছিল খেয়াল আছে? কি বলুন তো, করাচি দখল হয়ে গেল, মনে আছে? সার্জিক্যাল স্ট্রাইক। আমি শুনেছি পাকিস্তানের লাহোর নাকি খুব সুন্দর জায়গা, জানি না আমি তো। আমি যেই শুনেছি করাচি ফরাচি লাহোর দখল হয়েছে, আমি মনে মনে ভাবছি এই সুযোগে একবার বিনা পাসপোর্টে ঘুরে আসা হয়ে যাবে আমাদের হয়ে যাবে। সকালবেলা মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু মিডিয়া এমন করে ফেলেছিল, দখল করে নিলাম আমরা সব। ঠিকই মিডিয়াতে মমতা ব্যানার্জিকে ওই লেভেলে উকিল বানিয়ে আমাদের চোখে কালো পট্টি বাঁধিয়ে দিয়েছে। আমাদের সজাগ সতর্ক থাকতে হবে। তা 3টের একটাও করেছে আজকে এই দুর্দিন দেখতে। এবার আপনাদের বলি কেন করেনি? করতে পারতো তো, কেন করেনি? করলে আপনার মনে আতঙ্ক থাকতো। আপনি তো আমাকে ভরসা করেন না, করেন মমতা ব্যানার্জিকে, বারবার নিয়েছে আপনাকে ডুবাই, তারপর আপনি ভরসা করেন। যদি আপনি আতঙ্কিত না থাকেন, তৃণমূলকে আপনি ভোট দেবেন? কেউ দেবে না। অপশন নাই বলে তৃণমূলকে ভোট দেয়, তাই না? অপশন নাই বলে তো দেয় বিজেপিকে আটকানোর জন্য। এছাড়া কোনো কারণ আছে তৃণমূলকে ভোট দেওয়ার? একটাই কারণ, বিজেপিকে আটকাতে হয়, এর বাইরে কোনো কারণ নেই। কিন্তু যখন আপনার ভোটাধিকার ঠিক হয়ে যাবে, আপনি আতঙ্ক মুক্ত, মাথায় টেনশন নাই, তখন তো খান চিহ্নতে বার যে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে সেখানে দেবেন ভাই। সেটা না দিতে পারে, ওই জন্য বিজেপি তৃণমূল মিলে গট আপ করে। আর একটা কি রাস্তা, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে হবে আবার। কিন্তু যে চেয়ারটা এখন আছে, যে বসতে গেলে রাস্তা এখন খানাখন্দে ভরপুর। ভগবান গোলাই কলেজ নাই, একটা গর্ত তো ওখানে, আমার মনে খুব রাস্তায় গর্ত আছে। ভগবান গোলাই পর্দা পারতো ওটা নাকি, যেটা ভাঙবে, ওই অঞ্চলটার নাম কি? তারানগর যা আছে, হসপিটালে ডক্টর নয়। মুর্শিদাবাদে প্রায় 90 লক্ষ মানুষ আছে, একটা মেডিকেল কলেজ, তাও সেখান থেকে রেফার হয়ে যাচ্ছে। ফায়ার ব্রিগেড নেই, অনেক সমস্যা। শিক্ষা নয়, স্কুলে শিক্ষক নয়, হসপিটালে ডক্টর নয়, পুলিশ শ্রমিক যারা আছেন বা অন্যান্য শ্রমিকদের মিনিমাম ওয়েজেস নেই, অনেক সমস্যা। নিয়ে যে নাটক করেছিল সব সমস্যা, ওবিসি নিয়ে সমস্যা, খানাখন্দে ভরপুর। মমতা ব্যানার্জি আর ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে যাওয়ার যে রাস্তা, ভালো রাস্তা নয়, খানাখন্দে ভরপুর, যেতে পারবে না। তাহলে জোড়াতালি তো দিতে হবে ভাই, জোড়াতালি তো দিতে হবে। ভাঙা রাস্তায় কুচো দিয়ে তো অন্তত চলার মতো উপযুক্ত করতে হবে। এই কুচোটা হচ্ছে আপনারা, বুঝতে পারছেন না? বুল্ডোজারের তলায় আপনাদের ফেলতে হবে। এই যে সায়ান নামক জিনিসটাকে ঝুলিয়ে রেখেছে, ওটা হচ্ছে কুচো। আপনাকে বলবে আমাকে ভোটটা দাও, আমি ক্ষমতায় আসলে তোমার সব সমস্যার সমাধান করে দেবো। আজকের ডেট পর্যন্ত পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি বলুন ভাই? মমতা ব্যানার্জি। ক্ষমতাসীন দলের নাম কি? তৃণমূল কংগ্রেস। তাহলে আজকে যখন তুমি ক্ষমতায় আছো, এখন পর্যন্ত আমারটা ঠিক করতে পারছো না, কালকে যে তুমি ঠিক করবে দায়িত্বটা কে নেবে ভাই? কি বলছি বুঝতে পারছেন? এখন তো আমরা পশ্চিমবঙ্গ সরকার, মানে সরকারের আন্ডারে আমরা, এখন তো তৃণমূল পরিচালিত সরকার চলছে। তোমার সরকার পরিচালনা হওয়ার পরে
ব্যক্তি মমতা ব্যানার্জি কোথায় গিয়ে লাভালাভি করতে দেখার দরকার নাই। পশ্চিমবাংলা সরকারের আন্ডারে আছি, ব্যক্তি মমতা ব্যানার্জির আন্ডারে আমরা নয়। তাই পশ্চিমবাংলা সরকার কি করলো এই সমস্যার সমাধানের জন্য? এখানে যে 40% মানুষ অ্যাডজুডিকেশনের আন্ডারে আছে, এই অ্যাডজুডিকেশন যতক্ষণ না তুলছে ভোট ঘোষণা করা যাবে না। একবারও কি পশ্চিমবাংলা সরকারের প্রধানের মুখে পেয়েছেন? কি বলছি বুঝতে পারছেন আপনারা? ডাক্তার মানা করেছে চিৎকার করতে, আমার শরীরটা খারাপ, গলার অবস্থা ভালো নয়, ওষুধ দিয়ে দিয়ে চলছে, কিন্তু আপনাদের বোঝাবার আমি চেষ্টা করছি। আমাদের একটা বক্তব্য ক্লিয়ার আছে, আগে সমাধান পরে নির্বাচন। এটা আমি বলছি তো। আমি আপনাদের নজরে কিন্তু আমরা আবার তো বিজেপির দালাল, অনেকের নজরে আমরা বিজেপির দালাল। আপনাদেরও দোষ নাই, কেন বলুন তো? আপনাদেরও দোষ নাই। এমন সাজিয়ে গুজিয়ে পলিশ করে আপনার সামনে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, ভাবতে সত্যি বিজেপির দ্বারা নওশাদের দিকে। কিন্তু বিজেপির যে কটা আইন রাষ্ট্রের পক্ষে মুসলমানের বিপক্ষে করেছে, সব কটার বিরুদ্ধে এই নওশাদ সিদ্দিকী মামলা করেছে সুপ্রিম কোর্টে। বুঝতে পেরেছেন? এই ওয়াকাফ, এই মাদ্রাসা, মসজিদ, কবরস্থান এখন টিকে আছে কার জন্য? আপনার এমএলএ কে জিজ্ঞাসা করবেন, আপনার এমপি কে জিজ্ঞাসা করবেন। বলে নওশাদ ভাই দেশে বলে গিয়েছে যে ভাঙড়ের বিধায়কের জন্য বা ভাঙড়ের বিধায়কের মতো গুটি কয়েক মানুষের জন্য আমাদের মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তিটা এখনো বেঁচে আছে। এটা সত্যি কথা না মিথ্যা কথা? জিজ্ঞাসা করবেন। আমাদের মতো কিছু মানুষের করা মামলার জন্য এখন আপনার এই মসজিদটাতে আপনি নামাজ পড়তে পারছেন, ওয়াকাফটা বেঁচে আছে। কিন্তু মামলাটা কার বিরুদ্ধে করেছি? আমি বিজেপির বিরুদ্ধে। আমি আবার নাকি বিজেপির দালাল। সিএএ করে যখন দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল, সুপ্রিম কোর্টে মামলাতে এই নওশাদ সিদ্দিকী গিয়ে করেছিল? কোন মমতা ব্যানার্জি তার দলের লোক করেছিল? এবং এই এসআইআর নিয়েও মমতা ব্যানার্জির আগে মামলা নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য কোর্টে গিয়ে করেছিল। এখন প্রশ্ন হচ্ছে আমাদের করণীয় কি, তাই না? এই মুহূর্তে করণীয় কি? বললেন ভাইজান তো অনেক ভাষণ দিচ্ছে। দুটো করণীয় জায়গা আছে। সব থেকে ভালো যেটা যে করতে পারবে, আমি দেখুন, আমি যা কথা বলি সামনে বলি, মানুষের সামনে। আমার ওই পেঁচিয়ে গুছিয়ে কথা বলার আমার দ্বারা হয় না। মিথ্যা কথা তো আমি রাজনীতি করার জন্য বলিনি আর বলবো না। তাতে ভোট পায় আর না পায় আমার দেখার দরকার, আমি সত্য কথা বলে যাব। এখন এইটাকে, এই সমস্যার সমাধানের জন্য সব থেকে ভালো যিনি করতে পারবেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এখন দেখার বিষয়, মমতা ব্যানার্জি মহাশয়া এই ভগবান গোলার মানুষের জন্য ভালো চায় না নিজের গদিটা বাঁচাতে চায়? যদি ভোটারদের কথা ভাবে এখনই উনি ঘোষণা দিক, আগে সমাধান পরে আগে সমাধান, আগে সমাধান, আগে সমাধান। এবার মমতা ব্যানার্জি কথা বলে কি বলে না সেটা দেখার বিষয়। কি বলছি বুঝে যাচ্ছে? ওনার গদিটা বড় দরকার না ভগবান গোলার এই 40% মানুষ যে আতঙ্কিত আছে, আতঙ্ক মুক্ত করাটা আগে দরকার? আমি আপনাদের বলি, পশ্চিমবাংলার এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক দল তো হচ্ছে তৃণমূল কংগ্রেস। অস্বীকার করার কোনো জায়গা নয়। উনি যদি ভোট বয়কট করে, ভোট হবে না। কেউ ভোট করুক আর নাই করুক, বয়কট নওশাদ সিদ্দিকী এসে মমতা ব্যানার্জির সাথ দেবে এই ভগবান গুলার 40% মানুষের জন্য। আমি তো রাজনৈতিক ভাবে চরম বিরোধী মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের। উঠতে বসতে তাদেরকে চোর বলি। পঞ্চায়েতের মেম্বার থেকে একদম রাজ্যের মন্ত্রী পর্যন্ত অধিকাংশ চোর, কথা বলি তো। আর আজকেও বলছি গুটি কয়েক মানুষ তাদের দলে ভালো আছে, সেটা কতদিন থাকবে বোঝা মুশকিল। কেন আলুর বস্তায় সব আলু যদি পচে যায়, গুটি 2-4টে আলু আর ভালো থাকবে না, এত বড় বিরোধী তারপরে বলছি যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে বাংলার মুসলমানকে কি করতে পারে? টেনশন, আতঙ্ক মুক্ত করতে পারে। মমতা ব্যানার্জি ঘোষণা করা দরকার যে আগে সমাধান হবে পরে নির্বাচন হবে। তাহলে নির্বাচন কমিশনে কিন্তু চাপে পড়ে যাবে। কারণ তখন আমরাও তো ছাড় দেবো, বাংলার অনিতে মানুষ ছাড় দেবে, সিপিএমও দিতে বাধ্য, কংগ্রেসও দিতে বাধ্য। একমাত্র আমার মনে হয় বিজেপি ছাড়া আর দ্বিতীয় কেউ মমতা ব্যানার্জির এই ডাকের বাইরে যাবে না। তাহলে মমতা ব্যানার্জির উচিত হবে ডাক
দিয়ে দেওয়া, তারপরেও যদি নির্বাচন ঘোষণা করে দেয়, ভোট বয়কটের ডাক আগে মমতা ব্যানার্জি দেবে যে এই নির্বাচন আমি কন্টেস্ট করব না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমরা মূল্যবোধের রাজনীতি করি, মানুষের ভালোর জন্য রাজনীতি করি, মানুষকে আতঙ্ক মুক্ত করার জন্য রাজনীতি করি। মমতা ব্যানার্জি যদি ভোট বয়কটের ডাক দেয়, আইএসএফ মমতা ব্যানার্জির সাথে সাথ দিয়ে ভোট বয়কটের ডাক দেবে। এটা কোনো ক্যামেরা হচ্ছে এত মানুষ, ওই ডবল চাকরির গল্প আমি শোনাবো না, যেটা করতে পারবো সেটা বলবো। তাহলে এখন কাজ কি হবে? আতঙ্কে রাখবার নাম হচ্ছে বিজেপি তৃণমূল, আর আতঙ্ক মুক্ত করার নাম হচ্ছে, বুঝতে পারছেন? আমার কাছে সলিউশন আছে, আমি ফরম্যাটটা তৈরি করে দিতে পারবো। আমার এখন অত ক্ষমতা হয়ে ওঠেনি। যদি আমার অত ক্ষমতা হয়ে উঠতো, তাহলে মমতা ব্যানার্জি ভোট বয়কট করুক, আগে নির্বাচন পরে সমাধান, আওয়াজ তুলুক না বলে এখান থেকে আমরা ঘোষণা দিতাম যে আমরা এইগুলো করব। হয়নি। আগামী দিনে আপনারা সাথ দিলে সেই জায়গায় যদি আমরা পৌঁছাই, করব কি যতটুকু ক্ষমতা আছে সঠিক বলার, ব্যাখ্যা করে দেওয়ার জায়গায় আপনাদের কাছে যাচ্ছি। তাহলে সমাধানের একটা রাস্তা বললাম। দ্বিতীয় রাস্তা কি? তিনটে টোটাল আমি বলবো। দ্বিতীয় রাস্তা হচ্ছে, কিছু বুদ্ধিজীবী সমাজের মানুষ আমার কাছে এসেছিলেন, আলোচনা হয়েছে, আমি তাদেরকে বলেছি আমাদের রাজনৈতিক দলের ঝান্ডা পার্টি অফিসে তুলে রাখবো। বাংলার মানুষের স্বার্থে এই ভগবানগোলা, লালগোলা, সোজাপুর, মোথাবাড়ি, পশ্চিম বাংলার মানুষের স্বার্থে যারা অ্যাডজুডিকেশনের শিকার হয়েছে তাদের স্বার্থে পার্টির ঝান্ডা পার্টি অফিসে তুলে রেখে রাস্তায় নামব জনগণের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে জনগণ হিসাবে। ওনারা ঈদের পরে কলকাতাতে একটা অবস্থান বিক্ষোভ করবে। আপনাদেরকে অনুরোধ করব, ওই অবস্থান বিক্ষোভেও আপনাদেরকে সামিল হতে হবে নিজের উদ্যোগে। আসবেন তো আপনারা? আইএসএফের ডাকে নয়, কিন্তু আমি যাব সেখানে, আপনারাও আসবেন। প্রয়োজনে পানির বোতল, শুকনো খাবার নিয়ে যাবেন। ওখানে 2-4 দিন যদি থাকতে হয়, অসুবিধা হবে কারণ আপনি যদি মনে করেন আপনার অ্যাডজুডিকেশনের নাম আসেনি, আপনার নাম আসেনি, আপনি ঘরে ঘুমাবেন, আপনার ভাইয়ের অ্যাডজুডিকেশন এসে গিয়েছে, ও বুঝে নেবে। কিন্তু আজকে যদি আপনি ওর বিপদে পাশে না দাঁড়ান, আগামী দিনে কিন্তু এনআরসি করে ইচ্ছাকৃত ভাবে আপনার নামটা বাদ দেওয়ার চেষ্টা করবে। তাই যেই ভাই অ্যাডজুডিকেশনে আছে, ও একা না, ওর পাশে পশ্চিম বাংলা দাঁড়াতে হবে। কালকে যদি কাউকে ডিস্টার্ব করে, সে একা থাকলে তার পাশে পশ্চিম বাংলা দাঁড়াবে। তাহলে আমাদের সমস্যাটা, আমাদের সবার সমস্যাটা মাথায় রাখতে হবে। 2 নম্বর সলিউশন। 3 নম্বর যেটা হচ্ছে, রাজনীতির ক্ষমতা দরকার। কি বললাম? পলিটিক্যাল পাওয়ার। আজকে যত দিন যাচ্ছেন যত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না? যত দিন যাচ্ছেন তত সমস্যার সম্মুখীন হচ্ছে তো। কিন্তু আশা করেছিলেন 11কে পরিবর্তন করে দিই, একটু ভালো জীবন যাপন করব, করেছিলেন তো। কিন্তু তার ভালো হয়েছে না কালো হয়েছে আপনারাই বুঝবেন। স্কুল নেবে বলেছিল, স্কুলের কলেজে আশা করছেন, বড় বড় মদের দোকান খুলে দেওয়া হচ্ছে। প্রাইমারি স্কুল চাইছেন, বুতে বুতে লিগাল ইলিগাল মদের দোকান খুলে দিচ্ছে। বিগত এই 14-15 বছরে কি উন্নয়ন হয়েছে বলতে পারবো না। পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে এই মমতা ব্যানার্জির দলেরা। আর আমি আপনাকে বলি, আগামী দিন আমরা লড়াইয়ে যাচ্ছি। একটা আলোচনা চলছে সিপিএম এর সাথে, বামপন্থীদের সাথে। তারা যদি আমাদের আলোচনায় সাড়া দেয় ভালো কথা, নাহলে একা আমরা লড়াই করবো। প্রস্তুত আছেন আপনারা? আমরা চাই বীরত্বের স্বার্থে জোট করতে। যদি সাড়া না দেয়, আমরা একাও লড়াই করে প্রস্তুত আছি, পিছিয়ে থাকার ব্যাপার নয়। কিন্তু আপনাদের বলি, যদি আপনারা জোট বা আমাদেরকে সুযোগ দেন রাজ্য পরিচালনার ক্ষেত্রে, দুটো কথা একটা বলবো এখানে। একটা হচ্ছে, ওই পাড়ায় পাড়ায় যে মদ বলছে, পশ্চিমবাংলা থেকে টোটাল বিহার, গুজরাটের আরো অন্যান্য স্টেটের মতো মদ বন্ধ করে দেবো পশ্চিমবাংলায়। দ্বিতীয় কথা হচ্ছে, মুর্শিদাবাদের মানুষকে কলকাতার পিজি, চিত্তরঞ্জন, এনআরএস ট্রিটমেন্ট করতে লাগবে না। কলকাতার পিজি, চিত্তরঞ্জন, এনআরএস এর মতো স্টার হসপিটাল মুর্শিদাবাদে তৈরি করে দেবো। 5 বছর একটা সরকারের টাইম থাকে, 5টা পিজি হসপিটাল 5টা জেলায় তৈরি করে দেবো আমরা। এটা কথা দিয়ে গেলাম আপনাদের।
পরে ভোটের প্রচারে আসলে বলবো, কিন্তু এখন আপনাদের মাথায় ঢুকিয়ে রাখো পলিটিক্যাল পাওয়ার। আজকে আপনি বলুন, ভাঙড়ে 11,500 অ্যাডজুডিকেশন এসেছে, আর আপনার এখানে গেল কত হচ্ছে? 1 লাখের অধিক। বুঝতে পেরেছেন? মুর্শিদাবাদের ভগবান গোলার বিধায়ক, শাসকের বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, বিরোধী বিধায়ক, মাত্র একটা সংযুক্ত মোর্চার বিধায়ক, কিন্তু একটার এত ঝাঁজ, ওখানে বেশি কলকাঠি নাড়াতে দেয়নি আমরা। তো আপনাদেরকে দিকে দিকে ভাঙড় তৈরি করতে হবে। যদি দিকে দিকে আপনারা ভাঙড় তৈরি করে, আপনাদেরকে রাজপথে বেশি যেতে লাগবে না, বাড়িতে আপনার অধিকার পৌঁছে যাবে। আপনারা জানেন ভাঙড়ে এখন অলিতে গলিতে ঢালাই রাস্তা হচ্ছে, পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প হচ্ছে। কেন? প্রায় 100 কোটি টাকার কাজ হচ্ছে ভাঙড়ে। কে করবে কাজ? নওশাদ সিদ্দিকী তো কাজ করবে না, বিরোধী বিধায়ক, সরকার কাজ করবে। 2011 থেকে 2021 এই 10 বছরে ভাঙড়ের না যত না কাজ হয়েছে, 2021 টু 2026 এই 5 বছরে ভাঙড়ের বিগত 20-30 বছরের রেকর্ড ভেঙে কাজ হচ্ছে। কেন? বিকজ অফ পলিটিক্যাল পাওয়ার। ওখানে বিরোধী শক্তি বা বৃদ্ধি হচ্ছে, ওই জন্য এখানে কাজেরও বাড়ছে। তাই আপনাদের বলবো, এই যে সমস্যা আজকে আপনি কি দেখছেন বলুন তো? ভোটার লিস্টে আপনার নাম আছে, কাগজ আছে, পাসপোর্ট দিয়েছেন, সব দিয়েছেন, আপনাকে অ্যাডজুডিকেশন করে দিয়েছেন। কালকে থেকে ভয়ঙ্কর দিন আসবে। আপনার পাশে দাঁড়াবে কে? আপনার পাশে আপনার জনপ্রতিনিধি দাঁড়াবে, কিন্তু সেই জনপ্রতিনিধিকে আজকে দাঁড়াচ্ছে আপনার পাশে, সে তার নিজের নিয়ে ব্যস্ত হয়েছে। আর সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ কত আন্দোলন করবে, তার জন্য দরকার রাজনৈতিক শক্তি অর্জন করা। তাই অনুরোধ করছি আপনাদেরকে, কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী দেখার দরকার নাই। আজকে আপনি বলছেন শুধু মুসলমান বিপদে আছে, আমি বলছি শুধু মুসলমান বিপদে নয়, তথ্য দিয়ে বলতে পারি দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে পিছিয়ে বর্গের মানুষ আজকে বিপদে আছে। আজকে দেখুন সব থেকে বেশি অ্যাডজুডিকেশনে মুসলমানের নাম আছে, তারপরে দেখুন দলিতের আছে, তারপরে আদিবাসীদের আছে, মতুয়াদের আছে, নমশূদ্রদের আছে, অর্থাৎ পিছিয়ে বর্গের মানুষ আজকে চরম সমস্যার সম্মুখীন হয়েছে। তাই আমাদের তৈরি হতে হবে, আমাদের ফেক এসটি/এসসি সার্টিফিকেট গুলোকে বাতিল করতে হবে, প্রকৃত এসটি/এসসি সমাজের মানুষের হাতে চাকরির ব্যবস্থা করতে হবে। ওবিসি সংরক্ষণ, আপনার রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% সংখ্যালঘু মুসলমানদের যেটা আছে তার বাস্তবায়ন করতে হবে। তার জন্য দরকার রাজনৈতিক ক্ষমতা। তাই অনুরোধ করব, আগামী দিনে হয়তো অনেক আরো কিছু ভয়ঙ্কর জিনিস আসতে পারে। হচ্ছে গুজরাটে, হচ্ছে রাজস্থানে, হচ্ছে ইউপিতে, খামাখাই মসজিদের সার্ভের নামে গুলি চালিয়ে দিল, 4টে তরজাদার ছেলেকে মেরে দিল। কে মহব্বতে? কে বাকি কারা গেল? যার ছেলে যাওয়ার গেল তো। লোকাল এমএলএ কি করছে? ওখানে বিরোধী দল হচ্ছে সমাজবাদী পার্টি, তারা কি করলো খোঁজ নিয়ে দেখুন। আপনি আপনার লোককে জিতাননি, লাভটা কি হবে? ওই চন্দ্রশেখর আজাদ জি আছে ওখানে, ওই পার্টিটার নাম আজাদ সমাজবাদী পার্টি, চন্দ্রশেখর আজাদ জি, যারা পিছলে বর্গে হয়ে লড়াই করছে, লড়ে যাচ্ছে একাই ওখানে উনি। তা আপনাকে আমাকে তো রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে। আপনার আমার হয়ে বলবেটা কে? আপনি মানুষ, সাধারণ মানুষ বললে পুলিশ ধরে বলতে ঢুকিয়ে দেবে, আর আমরা চলো কোথাও পুলিশ নিয়ে যাবে, যাবো বলবো। আপনি আমাকে ভোটে জিতিয়েছেন, তো আপনার সুখ দুঃখের জন্য আমাকে দায়িত্ব নিতে হবে। তো আজকে আপনি আতঙ্কিত হয়ে আছেন, আমি ঘরে ঘুমালে হবে? তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো, যে একটু চোখ কান খুলে চলুন। আগামী দিনে আরো ভয়ঙ্কর সময় আসছে। আজকে আপনাকে বিচারাধীন বলে রেখেছে, কালকে আপনাকে এনআরসি করে আপনার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। যে নাগরিকত্ব না কাটতে পারে, সঠিক পন্থায় যদি আপনি ভারতীয় নাগরিক, আপনার পাশে দাঁড়াবার জন্য আপনার জনপ্রতিনিধি লাগবে। তো শুধু লড়াইটা মাঠে ময়দানে করলে হয় না, 3 জায়গায় লড়াই হয়। একটা মাঠে ময়দানে লড়াই, একটা আইন সভার মধ্যে লড়াই, একটা বিচার ব্যবস্থা যেখানে সেখানে লড়াই। একটা আইনি লড়াই, একটা আইন সভার মধ্যে লড়াই, একটা মাঠে ময়দানে লড়াই। মাঠে ময়দানে আমরা ভরে ফেলছি লোক দিয়ে, কিন্তু আইন সভার মধ্যে লড়াই আমরা নাই।
আর আমাদের হচ্ছে এইটাই দুর্বলতা। আমরা আইনসভার মধ্যে যাব না, যেখানে আইন তৈরি হচ্ছে সেই জায়গায় না গেলে তো আপনি দলিত, আপনার সাথে অন্যায় হবেই। আপনি সে জায়গায় না পৌঁছাতে পারলে আপনি মুসলমান, আপনার সাথে অন্যায় হবেই। যেটা হচ্ছে আপনি আদিবাসী, আপনাকে শোষণ করা হবে। তাই আমাদেরকে আমাদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি করতে হবে। কে দলিত, কে আদিবাসী, কে মুসলমান নয়, জনগণের জনপ্রতিনিধি আমরা তৈরি করবো। যে আইনসভার মধ্যে কে দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, মুসলমানের কথা বলবে, পিছিয়ে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। শেখ ভাঙড়ের বিধায়ক আজকে আপনাদের দৃষ্টান্ত তৈরি করেছে। অনুরোধ করবো আগামী দিনে 10টা ভাঙড়ের মধ্যে মতো বিধায়ক আপনার আইনসভার মধ্যে পাঠান। সরকার চাই করুক না কেন, তার নাকে দম করে রেখে দেবে। কি বলছি বুঝতে পেরেছে? একটা গিয়ে 293টার প্রতি ভারী হয়ে যাচ্ছে তো নাকি? এটা হয়তো মানেন তো যে একটাই ঘুম ছুটিয়ে ফেলছে। যদি 10টা নওশাদ সিদ্দিকী আপনারা পাঠান কি হবে? বিধানসভা ছেড়ে পালাবে। বুঝতে পারছেন কি বলছি? ও অবাক হয়ে গেল। কলকাতা পুলিশের কনস্টেবলের রেজাল্ট বার হয়েছে পুলিশের, দলিত আদিবাসী কোটাতে নন আদিবাসীরা ঢুকে গিয়েছে। 100 জন সরকারি চাকরি করলে 6 জন আদিবাসী হবে রিজার্ভেশনে। ওই 6 জনের মধ্যে দেখো 4 জন আদিবাসী নয়, আদিবাসী সেজে ঢুকে গিয়েছে। বুঝতে পারছেন? কিন্তু আদিবাসীদের উৎসব হলে মমতা ব্যানার্জি গিয়ে একটু নেচে দিল ওদের সাথে। আদিবাসীরা ভাবলো বিশাল কিছু ব্যাপার হয়ে গেছে। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 100 জন সরকারি চাকরি করলে 10 জন গরিব মুসলমান চাকরি পাবে, কিন্তু এখন পাচ্ছেন না। বলেন আপনারা, একজনও নাই, একজনও পাচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন কি আমার কথা? ভাই আমার, দুটো ইফতার পার্টি দিয়ে দিলে, মাহফিল করে দিলে কোনো জাতের উন্নতি হয় না। 15 কোটি টাকা ধামসা বদল আদিবাসীদেরকে দিয়ে দিলে, ধামসা বদল মানে বুঝতে পারছি আদিবাসী ভাই যেটা বাজায়, কোনো জাতের উন্নয়ন হয় না। দলিত ভাইদেরকে আমি দলিত প্রেমী বলে দিলে দলিত ভাইদের উন্নয়ন হয় না। 22% সংরক্ষণ আছে দলিত ভাইদের জন্য। 100 জন সরকারি কর্মচারীর মধ্যে 22 জন দলিত হিন্দু সমাজের মানুষ পাবে। সেখানে খোঁজ নিয়ে দেখো, 10টা হয়তো অরিজিনাল দলিত পায়, 12টা ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে দলিত সেজে করছে। ওটাকে বন্ধ করবেন কি করে? এখানে চিৎকার করলে বন্ধ হবে না ভাই। এখানে চিৎকার করতে হবে আইনসভার মধ্যে, যেখানে আইন তৈরি হচ্ছে সেই আইনটাকে সেখানে আমরা পরিবর্তন করতে হবে। মাথায় আসছে কি বলছি? যা সমস্যা হচ্ছে সমাধানের জায়গা হচ্ছে আইনসভা, আর আমরা সব জায়গায় থাকবো, আইনসভায় যাব না। আমি বক্তব্য শেষ করছি। একটা দারুণ একটা বিষয়টা দেখলাম, কার্জ মুক্ত ভারত অর্গানাইজেশনের যারা আছেন কয়েকজন আমাদের এখানে এসেছেন, তারা আমাদের সাথে যোগ দেবেন। তারা ঋণ মুক্ত ভারত চাই, ঋণ মুক্ত বাংলা করতে চাই। বাস্তব কথা, আমি আপনাদের এইটুকু বলে ছেড়ে দেবো এই কথাটাই। এইটা দারুণ ঋণ মুক্ত। অনেকে এখানে আজ হয়তো থাকতে পারে মাইক্রো লোন নিচ্ছেন না। আমি আপনাদের বলবো, আমি একটা ধর্মীয় আমি কথা বলি না স্টেজ থেকে, কিন্তু এটা শুধুমাত্র যারা মুসলিম ধর্মের অনুসারী তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা। এখানে অন্য ধর্মের মানুষ আছে, আমি অনুরোধ করবো এটা আপনারা ধর্মীয় ভাবে বলছি, এটা আপনারা মানে শুনতে পারেন, ভাববেন না যে ভাইজান ধর্ম প্রচার করছে নাকি স্টেজ থেকে। ইসলাম ধর্মে সুদে লোন নেওয়াকে অবৈধ বলা হয়েছে, হারাম বলা হয়েছে। কারণ জানেন, সুদ নিয়ে কেউ শান্তিতে থাক পর্যন্ত আছে বলতে পারবো না। সুদের উপরে সুদ হচ্ছে। আমার কাছে অনেকে এসেছে, ভাইজান কিছু সহযোগিতা করেন। কেন রে, কি হয়েছে তোমার? ওই 25,000, 30,000, 50,000 টাকা লোন নিয়েছিলাম, সুদতে পারিনি, আমার বাড়িতে এসে গালাগালি করছে। আমি সিধে চলে যাবো বাড়ি। তুমি হারাম কাজ করবে, অবৈধ কাজ করবে, তোমাকে আমি করবো? তোমার বাড়ির ছেলে মেয়েটা দাও, আমি পড়ার ব্যবস্থা করবো, কিন্তু আমি 25,000 নিচ্ছি কি 50,000, আমি 1 পয়সা তোমাকে সহযোগিতা করবো না ভাই। পড়ার ব্যবস্থা আমি করে দেবো, দায়িত্ব নেই। কিন্তু কথা হচ্ছে, আপনারা বলুন, এই যে দাবিটা তুলেছে ঋণ মুক্ত ভারত, ঋণ মুক্ত বাংলা, আমি সহমত আপনাদের সাথে, আপনাদের সাথে সহমত। আমাকে আওয়াজ তুলতে হবে, কেন আমাকে আজকে ঋণ করতে হচ্ছে? আচ্ছা যাকে এটা বলি শেষ করে দেবো। শুনতে ইচ্ছুক তো? যারা শুনতে ইচ্ছুক হাত তুলুন। আপনাদের হাতটা তুলে রাখুন। দূরে যারা আছে হাতটা তুলে রাখুন। আপনারা শুনতে ইচ্ছুক তো? আমাকে কেন লোন নিতে হচ্ছে? আমাকে লোন এই জন্য নিতে হচ্ছে, আমি আর্থিকভাবে দুর্বল।
তাই তো? আর্থিকভাবে স্বাবলম্বী আমি তখনই হতে পারবো যখন আমার হাতে কাজ থাকবে, কাজ আমি করব, কাজের যথাযথ মূল্যায়ন হবে, মূল্যায়ন হলে আমি মজুরি পাবো, তাহলে আমি আর্থিকভাবে আমার সচ্ছল হয়ে